এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। করোনা ভাইরাস প্রতিরোধে বিএসএমএমইউর চিকিৎসক নুজহাত চৌধুরীর পরামর্শের খবর। বৃহৎ স্থাপনা নির্মাণ করে এখন প্রযুক্তির শীর্ষে আনোয়ার ইস্পাত। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে শনাক্ত হওয়া মোট করোনা রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩০। নতুন আক্রান্ত ১১২ জনের মধ্যে ৬২ জনই ঢাকার, ১৩ জন নারায়ণগঞ্জের, আর মারা গেছেন আরও একজন। এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২১। বিস্তারিত দেখুন চকর মালিথার রিপোর্টে। ৮ এপ্রিল দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৪। ৯ এপ্রিল এই সংখ্যা ১১২। একদিনে বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি। এই হারে বেড়ে আগামী দিনগুলো যেন আরও ভয়াবহ না হয়, সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে বারবার ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে সরকারের প্রস্তুতির তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী। যে আমাদের দেশে বর্তমানে ভেন্টিলেটর আমাদের বিভিন্ন হাসপাতালে রয়েছে, সেটা হলো প্রায় ৫৫০টির অধিক, এবং আমাদের ক্রয়ের প্রক্রিয়া রয়েছে ৩৮০টি। বাংলাদেশে ২৪ ঘন্টায় ৪টি হটলাইনে করোনা সংক্রান্ত কল এসেছে ১,১৮,৫৪৭টি। ১,০৯৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৯০৫ জনের। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১২ জনের দেহে। আক্রান্তদের মধ্যে গত ৪ দিনে আর কেউ সুস্থ হয়ে বাসায় ফেরেননি। মোট চিকিৎসাধীন ২৭৬, কোয়ারেন্টাইনে ১০,৭৮৬ এবং আইসোলেশনে ১৩৫। এই সময় মারা গেছেন আরও একজন। মোট মৃত্যুর সংখ্যা ২১। গত ২৪ ঘন্টায় আমাদের আরও ১১২ জন আক্রান্ত হয়েছে, এবং এই মুহূর্তে আমাদের এই প্রথম থেকে যত মানুষ আক্রান্ত হয়েছে তার সংখ্যা এই ১১২ জন নিয়ে হলো ৩৩০ জন। এই সংক্রমিত মানুষকে আমাদের আওতার ভিতরে, পরীক্ষার আওতার ভিতরে আনার ক্ষমতাও আমাদের বেড়েছে, সেটাও একটা কারণ। দুটো মিলেই আমরা দেখছি কেস বেশি পাওয়া যাচ্ছে। বুলেটিন চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নেতারা। তারা ঘোষণা দেন দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব বেসরকারি হাসপাতালে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেয়ার। এই হাসপাতালগুলি ২৪ ঘন্টা খোলা এবং সব ধরনের রোগের চিকিৎসা দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত আছে। এখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সবাই কাজ করছে। ঘরে বসে নিরাপদ দূরত্বে শবে বরাতের ইবাদত বন্দিগি করার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য বুলেটিনে। এই রাতে আমরা সবাই চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। যেভাবে অন্য দেশ থেকে বাংলাদেশে করোনা এসেছে, ঠিক একইভাবে এখন দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আইইডিসিআর এর তথ্য মতে আক্রান্তদের বেশিরভাগই ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলায়। অন্য জেলায় যারা শনাক্ত হচ্ছেন তাদের অধিকাংশই এই দুই জেলার মানুষের সংস্পর্শে আসা। এজন্য আজ থেকে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ করেছে সরকার। চকর মালিথার আরও একটি রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অনলাইনে যুক্ত হন আইইডিসিআর এর পরিচালক। তিনি জানান, আক্রান্তদের বেশিরভাগই ঢাকা এবং নারায়ণগঞ্জের। গত ২৪ ঘন্টায় যত রোগী হয়েছেন, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে তার বেশিরভাগ ঢাকা শহরে। ঢাকা শহরে রয়েছে মোট ৬২ জন, ১৩ জন হচ্ছে নারায়ণগঞ্জে। অনেকগুলো জেলাতেই আমরা যখন রোগী চিহ্নিত করছি, আমরা দেখেছি যে তারা নারায়ণগঞ্জ থেকে গেছেন। আইইডিসিআর এর এই পর্যবেক্ষণ বিশ্লেষণ করে অনলাইনে চ্যানেল আইকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশে যে সামাজিক সংক্রমণ শুরু হয়েছে এটা তারই প্রমাণ। যেভাবে বাংলাদেশ, বিদেশ থেকে বাংলাদেশে কেস আসছে, ঠিক একইভাবে বাংলাদেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কেস ছড়াচ্ছে। এটা ইঙ্গিত, এটাকে বন্ধ করতে হবে। এক ডিস্ট্রিক্ট থেকে মানুষ বেড়াতে পারবে না, আবার ওই ডিস্ট্রিক্টে ঢুকতে পারবে না। একটু আগে মিটিং করে মুখ্যমন্ত্রী সচিব করলেন। জি স্যার, সমস্ত ডিসিকে নির্দেশ দিলেন। ডক্টর আজাদ বলেন, বুধবার চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা অনলাইনে বাংলাদেশের জন্য যে পরামর্শ দিয়েছেন
তার প্রধান কথাই হচ্ছে ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পরিস্থিতি। দেশ দুটিতে বুধবার পর্যন্ত রেকর্ড পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতালি, ফ্রান্স এবং স্পেনে আগের দিনের চেয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমলেও এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোতে দেখা গেছে উল্টো চিত্র। করোনা ভাইরাসের এমন পরিস্থিতি নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। আলভি হোসেনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ 1800-এর বেশি মৃত্যু, মোট মৃত্যু প্রায় 15,000। যুক্তরাজ্যে আরও 938 জনের মৃত্যু, মোট মৃত্যু 7,000 ছাড়িয়েছে। আইসিইউতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতি। ইতালিতে আরও 542 জনের মৃত্যু, মোট মৃত্যু 17,600-এর বেশি। স্পেনে আরও 757 জনের মৃত্যু, মোট মৃত্যু 14,700 ছাড়িয়েছে। ফ্রান্সে 541 জনের মৃত্যু, মোট মৃত্যু 10,800-এর বেশি। জার্মানিতে আরও 333 জনের মৃত্যু, মোট মৃত্যু 2,300 ছাড়িয়েছে। জাপানে একদিনে রেকর্ড প্রায় 150 করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত। প্রমোত্তরে রুবি প্রিন্সেস থেকে কিভাবে আক্রান্ত যাত্রীদের ছেড়ে দেওয়া হয় তা অনুসন্ধানে জাহাজটির ব্ল্যাক বক্স জব্দ করেছে অস্ট্রেলিয়া। কানাডার পররাষ্ট্র উপমন্ত্রী মার্টা মর্গান করোনায় আক্রান্ত। ভারতে বিনামূল্যে করোনা ভাইরাস পরীক্ষার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুম্বাই এবং দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো জাপানের ফুজি ফিল্মের এভিগান অ্যান্টিফ্লু ওষুধের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। নিম্ন আয়ের মানুষকে নগদ 12,000 রুপি সহায়তা দেওয়া শুরু করেছে পাকিস্তান। অভিবাসীদের স্বাস্থ্য রক্ষায় দক্ষিণ এশীয় দেশগুলোকে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। অ্যামাজনের অধিবাসীদের মধ্যে করোনা সংক্রমণ ঘটেছে জানিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। 6 মাসের জন্য 70% কর্মীদের ছাঁটাই করার ঘোষণা দিয়েছে কোরিয়ান এয়ারলাইন্স। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে রাজনীতি না করে বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। আলভি হোসেন, চ্যানেল আই। রাজধানীতে ঘরে থাকার নির্দেশকে অমান্য করে বাইরে চলাফেরা করছেন লকডাউন হওয়া কিছু কিছু এলাকার মানুষ। আবার লকডাউন আতঙ্কে বাজার থেকে বেশি করে পণ্যও কিনে রাখছেন অনেকে। জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে চলাচলের বিরুদ্ধে কঠোর অবস্থানে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরো জানাচ্ছেন সৌমিক আহমেদ। মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর পর রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডটি লকডাউন করা হয়। একাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন এখানে। তবে লকডাউন নির্দেশনা মানছেন না অনেকেই। আজকে 3 দিন লকডাউন হয়েছে এবং ওই মাথায় একজন মারা গেছে আর 2 জন পাওয়া গেছে। এনে বাইরে যায় ঢুকে এই যে দেখলেন এই যে সাইকেল রিক্সা যাতায়াত আছে। হ্যাঁ বলছি, তারপরে বসেরা বলে যেতে হবে, চাকরি করতে হলে যেতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়ির মালিকের দায়িত্ব দেওয়া হোক, সে যদি না মানে তাহলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাহলে সব ঠিক হয়ে যাবে। সংক্রমণ রোধে নিজস্ব উদ্যোগে রাজধানীর বেশ কিছু আবাসিক এলাকায় চলাচল বন্ধ করা হয়েছে। বাইরের কোনো মানুষ যাতায়াত না করতে পারে, এই জন্য এটা আমরা এলাকাবাসী সবাই মিলে এটা করা হয়েছে, নিজেদের সেফটিতে, বাচ্চা কাচ্চার সেফটিতে। বড় ধরনের লকডাউন হতে পারে এমন আশঙ্কায় বেশি করে বাজার করে রাখছেন অনেকে। আজকে 12, আবার তো 15 দিনের একটা প্রিপারেশন নিয়ে করা লাগছে, তাই না? কারণ প্রতিদিন তো বাইরে যাওয়ার স্বাস্থ্যের জন্য সবকিছু সিকিউরিটির জন্য সমস্যা। লকডাউন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সবাইকে যে কোনো উপায় হোক বাসায় থাকতে হবে এবং সিকিউরিটি মেনটেন করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো উপায় নাই। গভর্নমেন্ট এত কিছু বলতেছে, আপনার পরিবারের নিরাপত্তা যদি আপনি না বুঝেন তাহলে পৃথিবীর কারো বোঝানোর ক্ষমতা নাই ভাই। বাসার বাইরে না আসতে নানাভাবে নাগরিকদের বোঝানোর চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী। গণপরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে, পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত আছে। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। একটিমাত্র খুদে বার্তায় বাসায় পৌঁছে যাচ্ছে খাবার। সীমিত আয়ের মানুষের জন্য এমন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশনেরও কয়েকটি ওয়ার্ডে এই কার্যক্রম চালু করা হয়েছে। বিস্তারিত মোস্তফা মল্লিকের রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে কাজ হারিয়েছেন দিনমজুর সহ নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। ঘরবন্দি হয়ে অভাবে দিন কাটছে তাদের। চক্ষুলজ্জায় অন্যের কাছে চাইতেও পারছেন না কিছু। এদের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে SMS সার্ভিস চালু করেছে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই মধ্যে সহায়তার জন্য বার্তা পাঠিয়েছে স্বল্প আয়ের 28,000 পরিবার। পরিচয় গোপন রেখে তাদের ঘরে এরই মধ্যে শুরু হয়েছে খাবার পৌঁছে দেওয়ার কাজ। অলরেডি নিজের থেকে শুরু, আমার পার্সোনাল থেকে যে সবাই মিলে সবার ঢাকা প্লাস আমরা পাতিরাতে প্রত্যেকটা 70টা বাসায় দিয়ে আসছি এবং আমাদের কাছে এই মুহূর্তে লিস্ট আছে, আমার কাছে এই মুহূর্তে লিস্ট আছে 28,000 থেকে দেওয়া অলরেডি শুরু করেছি, কিন্তু অলরেডি প্রত্যেকটা বাসা লিস্ট গিয়ে আমরা দিয়ে আসতেছি অলরেডি। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের 26 নম্বর ওয়ার্ডেও চালু আছে মোবাইল সেবা কার্যক্রম। এই ওয়ার্ডের বেশিরভাগ রাস্তাই বন্ধ করে দেয় এমন উদ্যোগ। এটা দেখে তারপর আমি এগুলো নোট করতেছি, নোট করে আমি বাসায় গিয়ে নিজে দিয়ে আসতেছি, প্লাস আমার লোকজন যারা আছে তারা দিয়ে আসতেছে আর কি। তাদের জন্য এবং অনেক মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, উচ্চ মানে যারা বলতে পারে না, লাইনে দাঁড়াইতে পারবে না, কারণ তাদের ওই SMS করতেছে, পাঠাচ্ছি। স্বল্প মূল্যে খাদ্য সহায়তা দিতে ঢাকার বিভিন্ন এলাকায় ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছে টিসিবি। ন্যায্য মূল্যে টিসিবি পণ্য পাওয়ার জন্য সবাই এখানে ভিড় করেছেন। মূল্যটা যাতে ন্যায্য হয় এটা সবাই বুঝছেন, তবে নিজের স্বাস্থ্যটা কি কেউ বুঝতে পারছেন এখনো? এত কিছুর পরেও বিভিন্ন অঞ্চলে নীরবে নিভৃতে বাসায় খাবার পৌঁছে দেওয়ার যে কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগে কিংবা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে, সেটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের চেয়ারম্যান প্রফেসর শহীদুল্লাহ শিকদার। অন্যদিকে গোপালগঞ্জের গিমাডাঙ্গায় এক দম্পতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ করোনা পরিস্থিতি জানাতে আমরা সরাসরি যোগাযোগ করছি সহকর্মী তারিকুল ইসলাম মাসুমের সঙ্গে। মাসুম, ইসমাত, ধন্যবাদ আপনাকে। আপনি যেমন জানাচ্ছিলেন তার আগে একটা খবর জানিয়ে রাখি, আজকে আইইডিসিআর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ব্রিফিং জানানো হয়েছে, সেই ব্রিফিংয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কিন্তু আমরা একটা খবর পেয়েছি যে প্রিন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা এর চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা তসলিম আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে মারা গেছেন। এখন সেই যে শনাক্ত একজনই তিনি কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স হয়েছিল 65 বছর এবং তিনি 2 দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার লাশ ইতিমধ্যে করোনা কোয়ারেন্টাইন মেনে যেভাবে দাফন করা হয় সেভাবে দাফন করা হয়েছে। আরেকটা খবর আপনাকে জানিয়ে রাখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শহীদুল্লাহ শিকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি নিশ্চিত করেছেন BSMEU এর ভিসি ভাইস চ্যান্সেলর ডক্টর কনককান্তি বড়ুয়া। তিনি এর মধ্যে ক্যাম্পাসে সহকর্মীদেরকে করোনা সচেতনতায় মাস্কও বিতরণ করেছেন। তিনি ক্যাম্পাসেই ছিলেন, তার করোনা টেস্ট করার পর পজিটিভ আসে। তার সংস্পর্শে আসা 2 জন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে মল্লিকের মাঠ এলাকায় এক দম্পতি করোনা আক্রান্ত হয়েছেন। সাজ্জাদুর রহমান এবং তার স্ত্রী খাদিজা বেগম জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ। তাদেরকে 3 দিন আগে তাদের শরীরে করোনা টেস্ট করার জন্য পাঠানো হয়েছিল আইডিএসআরে। সেখান থেকে আজকে তথ্য পাঠানো হয়েছে যে তাদের শরীরে পজিটিভ এসছে এবং এজন্য তাদের বাড়িসহ আরও 6টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আরও একজন গোপালগঞ্জ থেকে এক নারীর শরীরের করোনা নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছে এবং তাকে বহনকারী একটি অটোরিকশা চালক এবং 3 জন চিকিৎসককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সিলেটের ওসমানী মেডিকেল কলেজের একজন চিকিৎসক, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন, যিনি বুধবার রাতে ভর্তি হয়েছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, সে আইসিইউতে আছেন। তার অবস্থা এখনো পর্যন্ত আমরা যতদূর জানি অপরিবর্তিত আছে। আর কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে নৌপথে এবং সড়ক পথে চাঁদপুরে যাতে মানুষ যেতে না পারে সেজন্য চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ থেকে বরগুনায় যাওয়া 109 জন শ্রমিক যারা গেছিলেন তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলার হাসপাতালে জ্বর সর্দি নিয়ে একজন ভর্তি হয়েছিলেন দুপুর 11টার দিকে, তিনি 12টার দিকে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঢাকা থেকে যাওয়া কুমিল্লায় যাওয়া 7 এবং 4 বছরের 2 শিশু শনাক্ত হয়েছে করোনা পজিটিভ এবং সেখানকার সিভিল সার্জন জানিয়েছেন যে তাদের দাদি যিনি ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। লকডাউনের মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঠাকুরগাঁয়ে প্রবেশের ক্ষেত্রে পুলিশ 10টি গাড়ি আটক করেছে এবং 90 জন যাত্রীকে আটক করেছে। আমাদের হাতে থাকা এই ছিল সর্বশেষ। আরো কোনো আপডেট তথ্য থাকলে সাথে সাথে আপনার মাধ্যমে জানিয়ে দেব। ইসমাত মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলুন যাওয়া যাক পটুয়াখালীতে। পটুয়াখালীর দুমকিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় প্রথম একজনের মৃত্যু হয়েছে, আর ওই এলাকাকে লকডাউন করেছে প্রশাসন। নারায়ণগঞ্জ ঢাকা থেকে প্রতিদিন শত শত মানুষ গোপনে নৌপথে জেলায় প্রবেশ করে বিভিন্ন এলাকায় আত্মগোপনে যাচ্ছে। তাদের অনেকেরই করোনা উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী, আর তাদের চিহ্নিত করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এই নিয়ে পটুয়াখালী জেলার সর্বত্র এখন উদ্বেগ এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। পটুয়াখালী শহরের বড় মসজিদ মহল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এনায়েতুর রহমান। এনায়েতুর রহমান, আপনি আমাদেরকে বলুন পটুয়াখালী শহরে করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ ইসমাত, আপনি যেমনটি বলছিলেন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজ পটুয়াখালীতে প্রথম দুমকি উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি গত 4 এপ্রিল দুমকিতে আসেন। আসার পরেই তিনি করোনা উপসর্গে আক্রান্ত হয়ে করোনা উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে গত 7 এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। তবে আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। পরবর্তী তাকে কোভিড প্রোটোকলে তাকে দাফন করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে আপনি জানেন যে পটুয়াখালীর বিভিন্ন এলাকা নদী বেষ্টিত। নৌপথে বিশেষ করে এখন তরমুজের মৌসুম হওয়ায় তরমুজ বহনকারী কার্গো এবং ট্রলারে করে শত শত মানুষ পটুয়াখালীতে আসছেন, এসে তারা আত্মগোপনে যাচ্ছেন। এবং বিভিন্ন এলাকা থেকে আমার কাছে খবর এসেছে যে এ সকল আগত ব্যক্তিরা তারা নিজ নিজ এলাকায় করোনা উপসর্গ আক্রান্ত হয়ে পড়েছেন। অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর আসছে। এদিকে আজ যিনি দুমকিতে মারা গেছেন, ওই এলাকাটাকে লকডাউন করেছে জেলা প্রশাসক। বিশেষ করে গত কদিন ধরে ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদের সংখ্যা প্রায় 200-রও বেশি। এদেরকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল তাদের মধ্য থেকে সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে নমুনা সংগ্রহ হবে। এদিকে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন। আমাদের এলাকায় পটুয়াখালীতে আমার কাছে এখন এনএচআই সহকারী পরিচালক রাশেদ আলম আছেন। আপনি জানান পটুয়াখালীতে আপনারা কিভাবে কাজ করছেন? মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পটুয়াখালীতে যারা বিদেশ থেকে এবং বিভিন্ন জেলা থেকে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীতে এসেছেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইন করার চেষ্টা করছি। ধন্যবাদ। আসলে সবাই এখন মোবাইল ফোনে এবং সামাজিক মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছেন। আজ মহিমান্বিত রাত, এ সময় আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি, এ কামনা করছেন পটুয়াখালীর সকল এলাকা থেকে সর্বত্র মানুষজন। পটুয়াখালীর সকল মসজিদগুলো এখন লকডাউনে। আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আবার আপনাদের সাথে যোগ দেব। এনায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যে যেখান থেকেই গুজব ছড়াক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এক ভিডিও বার্তায় করোনা সংকটের মধ্যেও কাজ করে যাওয়া গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কোনো ধরনের তথ্য বিভ্রাট যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সে সময় তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি সেবার অন্তর্ভুক্ত হিসেবে গণযোগাযোগ এবং তথ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ অফিসে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। সে সময় তিনি কেবল নেটওয়ার্ক পরিচালনাকারীদের ধন্যবাদ জানিয়ে কেবল নেটওয়ার্ক যেন কোনো স্থানে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। যখনই কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়
দেশে যখন কোনো দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয় তখন কিছু মানুষ তারা গুজব সৃষ্টি করে এবং একই সাথে একটি মহল এই ধরনের গুজব তৈরি করে সরকারকেও বেকায়দায় ফেলার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে। যারা এই কাজগুলো করবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সরকার বদ্ধপরিকর। বিদেশ থেকেও অনেক ধরনের গুজব তৈরি করা হচ্ছে। তারা হয়তো মনে করছে তারা বিদেশে আছেন বিধায় তারা ধরা ছোঁয়ার বাইরে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, সুতরাং এই বাংলাদেশের নাগরিক তিনি যেখান থেকেই অপকর্ম করুন না কেন সরকার আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবে। Savlon Antiseptic Soap Coronavirus Update. জেনে নিন বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ খবর। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত দেশে আরও একজন করোনায় মারা গেছেন। আরও 112 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই পর্যন্ত কোভিড-19 মোট আক্রান্ত হওয়ার সংখ্যা 330 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন 33 জন। আর দেশের বিভিন্ন স্থানে মোট 10,787 জন কোয়ারেন্টিনে আছেন। আইসোলেশনে আছেন 135 জন। এই পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 21 জনের। এবার জেনে নিন বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জনস হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে বিশ্বে নতুন করে 26,118 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও 2,529 জনের। এই নিয়ে সারা বিশ্বে কোভিড-19 মোট 90,984 জনের মৃত্যু হল। নতুন করে কোনো দেশ ও অঞ্চলে করোনা শনাক্ত হয়নি। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 209টি। এই পর্যন্ত সারা বিশ্বে 15,44,078 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন মোট 3,42,614 জন। বিশ্বজুড়ে মৃত্যুর হার 5.89%। এবার অন্যান্য প্রসঙ্গ। বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদের প্রাণ ভিক্ষার আবেদন আজ সকালে খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্যাপ্টেন আব্দুল মাজেদের প্রাণ ভিক্ষা চেয়ে করা আবেদন খারিজ করে দেওয়া আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন জেল সুপার। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন আজ মাজেদের সঙ্গে তার আত্মীয় স্বজনকে সাক্ষাৎ করানো হতে পারে। মৃত্যুদণ্ডাদেশ 3 থেকে 4 দিনের মধ্যে কার্যকর হবে, তবে সঠিক দিনক্ষণ বলা যাবে না। অ্যাপিল প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন অ্যাপিলের সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই অ্যাপিলের সুযোগ নেই। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন আবেদন খারিজের ফলে যে কোনো সময় মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবে। তিনি আরও জানান পলাতক থাকায় আসামি অ্যাপিলের সকল অধিকার হারিয়েছেন। এর আগে বুধবার বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। মহামান্য রাষ্ট্রপতি যথাযথ বিবেচনা করে তার ক্ষমা ভিক্ষার প্রার্থনাটি বাতিল করে দিয়েছেন। এমত অবস্থায় আমার মতে এই ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করার ব্যাপারে আর কোনো আইনগত বাধা নাই এবং কারাগার কর্তৃপক্ষ যথাযথ নিয়মে কারাগারের নিয়ম অনুযায়ী ফাঁসির দণ্ডাদেশ যথাসময়ে কার্যকর করতে পারবেন। এদিকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বহিষ্কৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এক ভিডিও বার্তায় তিনি বলেন তিনি মনে করেন এই খুনি শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, বরং জেলখানায় জাতীয় 4 নেতাকেও হত্যা করেছে। মোহাম্মদ নাসিম আরও বলেন তাই তিনি বিশ্বাস করেন মাজেদকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। আমি মনে করি এই খুনি শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, জাতির জনককে হত্যা করেনি। এই খুনি জেলখানার মধ্যে ঢুকে জাতীয় 4 নেতাকে হত্যা করার অংশ নিয়েছিল। তাই এই খুনিকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আমি বিশ্বাস করি। এর মৃত্যুদণ্ড কার্যকর করার আগে এই খুনিকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আজ পবিত্র শবে বরাত, ধর্মপ্রাণ মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। পাপ মুক্তি আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অর্জনের পরম সৌভাগ্যময় এই রাতে করোনা সংক্রমণ রোধে মসজিদ, কবরস্থান ও মাজার সহ কোথাও জনসমাগম না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। দেখুন চকর মালিতার রিপোর্ট। ইসলামের যে কয়টি ফজিলত ও বরকতময় রাত আছে তার মধ্যে অন্যতম পবিত্র শবে বরাত। আরবি শাবান মাসের 14 তারিখ সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়ে পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এ রাতের মাহাত্ম্য চলতে থাকে।
ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ এ রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। এবছর করোনা সংক্রমণের কারণে নিজেদের ঘরে থেকে ইবাদত করার নির্দেশ দিয়েছে সরকার। এই যে সবে বরাতে আমরা ইবাদত করি, ইবাদতগুলির একটা সম্পর্ক মসজিদের সঙ্গে নাই, বরং এই সব ইবাদতগুলি ঘরে করলে আরো সওয়াব হবে বেশি। তাই বিশেষ করে এই সবে বরাতে আমরা মসজিদে যে ভিড় না করে, আমরা জনসমাগমে না গিয়ে, মসজিদে না গিয়ে সবে বরাতের যে ইবাদত রোজা রাখা, এটার জন্য তো জনসমাগমে যাওয়ার দরকার নেই, এবং নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, এইগুলি যেন আমরা বাড়িতেই করি। চারদিকে আমরা জানি যে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যার যার জায়গা থেকে, যার যার ঘরে থেকে, যার যার অবস্থানে থেকে অনেক অনেক বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, চোখের পানি ফেলতে হবে যে আল্লাহ, পরিস্থিতির কারণে আমরা নিয়মিত মসজিদে যেতে পারছি না, বা যাওয়াটা এখন আমাদের জন্য আমরা নিরাপদ মনে করছি না, কিন্তু আল্লাহ আপনি এই অবস্থা, এই বিপদ আমাদের থেকে দূর করে দিন। বৈশ্বিক মহামারী থেকে পরিত্রাণ পেতে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতে জীবনের সব ভুল ভ্রান্তি এবং পাপ তাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছেন। পবিত্র কোরআন এবং হাদিসে শবে বরাতের এই রাতে দলগতভাবে ইবাদতের বিশেষ কোনো নির্দেশনা নেই। আর করোনার সংক্রমণের মধ্যে তাই মুসল্লিরা মসজিদে না এসে যার যার ঘরে থেকেই শবে বরাতের এই রাতে আল্লাহর করুণা প্রার্থনা করছেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। করোনা পরিস্থিতিতে ইয়েমেনে সৌদি জোটের যুদ্ধবিরতি ঘোষণা, জাতিসংঘের আহ্বানে 2 সপ্তাহের জন্য বন্ধ সহিংসতা। কোভিড-19 বা করোনা ভাইরাস এখন সারা পৃথিবীতে একটি আতঙ্কের নাম। প্রায় লক্ষাধিক মানুষ এই সারা পৃথিবীতে আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। কিন্তু তাই বলে আতঙ্কিত হলে চলবে না, প্যানিক করা যাবে না, হতে হবে সচেতন, হতে হবে প্রস্তুত। আর কিভাবে সচেতন হওয়া যায় তা নিয়ে আজকের ভিডিওটি।
নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে। বাট ওয়েট, এত তাড়াহুড়া করলে হবে না। অনেক সময় নিয়ে আপনার হাতের তালু, হাতের পিছনের অংশ, আঙ্গুলের ভাঁজে, নখে এবং কবজিতে ভালো মতো পরিষ্কার করতে হবে। করেন ভাই, করেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন যে কোনো ধরনের মিটিং, উৎসব, কনসার্ট বা যে কোনো ধরনের জনসমাগমকে এড়িয়ে চলুন। ইনফ্যাক্ট এই সময় এই ধরনের জনসমাগম আয়োজন থেকেই বিরত থাকুন। দ্যাটস বেটার। হাঁচি বা কাশি দেওয়ার সময় পরিষ্কার রুমাল বা টিস্যু দিয়ে মুখ চেপে ধরতে হবে। যদি হাতের কাছে রুমাল বা টিস্যু না থাকে তাহলে বাহুর ভাঁজে এভাবে করে মুখ চেপে ধরতে হবে। সকলের ব্যক্তিগত স্পেস সম্পর্কে সচেতন হন। কাউকে তার অনুমতি ব্যতীত স্পর্শ করা থেকে বিরত থাকুন। সকলের সঙ্গে কমপক্ষে 1 মিটার বা 3 ফুট দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, আপনার সচেতনতা শুধুমাত্র আপনাকেই না, আপনার কাছের মানুষকেও করোনা সংক্রমণ থেকে নিরাপদ রাখবে। আপনার সচেতনতায় বাড়বে সুরক্ষা। সুপার ভাই, চলছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন হাত ধুয়ে চলি। হাঁচি কাশি এলে যেন মুখ থাকে ঢাকা, রাস্তায় কফ থুতু একদম না। করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে, আমি যেন কোয়ারেন্টাইন করি নিয়ম মেনে। ঠিক এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা ইতিমধ্যে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 সম্পর্কে অবগত রয়েছেন। সারা পৃথিবী এখন এই ভাইরাস দ্বারা আতঙ্কে আতঙ্কিত। আসুন আমরা আতঙ্ক না ছড়াই, আমরা সোশ্যাল মিডিয়াতে সঠিক উৎস থেকে সত্যতা যাচাই করে তারপরে নিউজ অথবা অন্য তথ্যগুলো শেয়ার করি। আমরা সঠিক উৎস থেকে নিয়মগুলো জানি যে কোন নিয়মগুলো মেনে চললে আমরা করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারবো। তবে একটা নিয়ম কিন্তু আপনাদের সবাইকে মেনে চলতেই হবে, নিজের হাত পরিষ্কার রাখা। এবং হাত কিভাবে পরিষ্কার রাখতে হয়, কিভাবে সঠিক নিয়মে আমরা হাত ধুতে পারি, সেই তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে সব জায়গায়। একটু আমরা রিসার্চ করি, নিজেরা করোনা ভাইরাস সম্পর্কে জানি। আমরা যখন নিজেরা তথ্য জানতে পারবো ঠিকভাবে, তখনও কিন্তু আমরা এই ভাইরাসকে সঠিকভাবে প্রতিহত করতে পারবো। সেলফ কোয়ারেন্টাইন করি, তার মানে এই মুহূর্তে আমরা ঘরেই অবস্থান করি, নিজ নিজ ঘরে। আমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাই। সোশ্যাল ডিস্টেন্সটা এখন আমাদেরকে মেনটেন করতেই হবে, সেটা নিজেকে করোনা ভাইরাস থেকে রক্ষা করবার জন্য। আসুন আমরা নিয়মগুলো মেনে চলি, সবাই মিলে একসাথে করোনা ভাইরাসকে প্রতিহত করি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি হাত ধুয়ে চলি। হাঁচি কাশি পেলে যেন মুখ থাকে ঢাকা, রাস্তায় কফ থুতু একদম না। করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে, আমি যেন কোয়ারেন্টাইন করি নিয়ম মেনে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি হাঁচি কাশি পেলে তুমি মুখখানা ঢাকো, রাস্তায় কফ থুতু ফেলা যাবে না।
করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে, কলেজে যেতে হয় কলেজ, নিয়ম মেনে ঘরে থাকি বাংলাদেশের তরে, কলেজে কি বাংলাদেশের কলেজ। প্রিয় ভাই বোনেরা, আমরা আসলে এই সময় আমরা নিয়ম মেনে ঘরে থাকি এবং যেভাবে বাংলাদেশে করোনা সংক্রামিত। বিরতির পর সকলকে আরেকবার স্বাগত চ্যানেল আই সংবাদে। নিউ ইয়র্কে কিছুতেই থামছে না বাংলাদেশিদের মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসে রাজ্যটিতে এখন পর্যন্ত 87 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিউ জার্সিতে মারা গেছেন একজন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কিউমো দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, আইসিইউ খালি না থাকায় অনেক রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিওচিত্রে আলভি হোসেনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা ভাইরাসের বিস্তার বাড়ছেই। রাজ্যটিতে এখন পর্যন্ত প্রায় 90 বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে দেশটিতে কত বাংলাদেশির মৃত্যু হয়েছে তা প্রকাশ করা হয়নি। স্থানীয় মাধ্যমে জানা গেছে, গত 8 এপ্রিল শাহানা তালুকদার আখি নামে এক বাংলাদেশি মারা গেছেন। ব্রুকলিনে আকমর হোসেন ঠান্ডু এবং কুইন্সে শাহানুর নামে 2 প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে মুমূর্ষু রোগীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র। নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, রাজ্যে ভেন্টিলেটর, বেড এবং চিকিৎসা সামগ্রী সংকটের তথ্য ইতিমধ্যে ফেডারেল প্রশাসনকে জানানো হয়েছে। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি তারকারা লকডাউনের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিজ বাড়ি থেকে চ্যানেলের মাধ্যমে ভক্তদের জন্য বার্তা পাঠিয়েছেন তারা। আগামী 10 দিনের মধ্যে এক্সপেক্ট করছি আমরা যে এটা চরম যে পিকটা সেটা আমরা দেখতে পাবো এবং হয়তো আস্তে আস্তে হয়তো এই পিকটা নিচের দিকে নামবে, গ্রাফটা নিচের দিকে নামবে। আমরা সেটাই আশা করছি। এখন মানুষ একবেলা খেয়েও কিন্তু বাঁচে, কিন্তু এই কোভিড-19 বা করোনা ভাইরাস যার হয়েছে বা হচ্ছে তার বেঁচে থাকাটা ভীষণ মুশকিল এবং কঠিন হয়ে যাচ্ছে। তাই প্লিজ দয়া করে আপনারা বাড়িতে থাকুন। খুব 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 প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবেন। এদিকে অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থনি ফাউসি সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাস মৌসুম ফ্লুর প্রকৃতি ধারণ করবে। এটি বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুব কম। আলভি হোসেন, চ্যানেল আই। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। করোনা পরিস্থিতির কারণে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আগামী 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে সৌদি জোটের কর্মকর্তারা। জোটের কর্মকর্তারা আরও জানিয়েছেন, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট 5 বছর ধরে চলা এই যুদ্ধে বিরতি আনা হলো। করোনা মহামারীর কারণে গত মাসে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরপর জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথসের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা দেয় সৌদি জোট। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা সহ সকলকে নিজ বাড়িতে অবস্থানের জন্য অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভাইরাস কখনো নিজে নিজে ছড়াতে পারে না, তার বাহক প্রয়োজন হয়। মানুষের দেহে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে। এজন্য ঘন ঘন হাত মুখ ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। একটি ভাইরাস নিজে নিজে ছড়াতে পারে না অথবা নিজে নিজে সংখ্যায় বাড়তেও পারে না, তার একটি বাহক দরকার হয়। আমাদেরই দেহের কোনো কোষের ভেতর ঢুকে তারপর সে সংখ্যা বৃদ্ধি করে। সুতরাং আপনি যদি সচেতন হই, আমার হাত দিয়ে যদি আমি মুখ, নাক, চোখ না ধরি অথবা আমরা একজন আরেকজনের থেকে যদি দূরত্ব বজায় রাখি, তাহলে যিনি রোগাক্রান্ত ব্যক্তি তার থেকে ভাইরাসটি আমার কাছে আসবার কোনো উপায় নেই অথবা আপনার কাছে যাবার কোনো উপায় নেই। এই জিনিসটি আমাদেরকে সম্যকভাবে বুঝতে হবে। একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে আপনাদেরকে আমি একটু অনুরোধ করতে চাই, শুধু এই সময় না,
কখনোই আসলে চোখে হাত দেওয়া উচিত না। আমাদের অভ্যাস আছে বারবার চোখে হাত দেয়া, পানি মোছা, হয়তো চোখটা পরিষ্কার করা। আপনার যদি চোখ পরিষ্কার করবার প্রয়োজন হয়, আপনি হাতটা ভালো করে নিয়ম মাফিক 20 সেকেন্ড ধুয়ে নেবেন এবং তারপর আপনি চোখটা ধুয়ে নেন। কিন্তু শুধু শুধু যখন তখন চোখে হাত দিবেন না। এই হাতের মাধ্যমে আপনি চোখে করোনা ভাইরাসকে ঢুকিয়ে দিতে পারেন এবং চোখের ভেতর দিয়েও কিন্তু করোনা ভাইরাস দেহে প্রবেশ করতে পারে। চক্ষু চিকিৎসক হিসেবে এই সতর্ক বার্তাটা আপনাদের পৌঁছে দিতে চাই। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অর্থনীতি সংবাদ। করোনা ভাইরাস প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-কে জরুরি ভিত্তিতে $500 কোটি ঋণ অনুমোদনের আহ্বান জানিয়েছে ইরান। IMF-এর সর্ববৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্র ওই ঋণ আবেদন আটকে দেবার পরিকল্পনা করছে। ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, ইরান সরকারের তহবিলে কোটি কোটি ডলার এখনও পড়ে আছে, আর ঋণ দেওয়া হলে তা করোনা মোকাবেলায় খরচের চেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নে বেশি ব্যয় হবে। তবে IMF কর্মকর্তারা বলছেন, ঋণের সম্ভাব্যতা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, অনুরোধ অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা উচিত হবে না। দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে তিনি আরও জানিয়েছেন, সংস্থাটি যদি ইরান এবং অন্য দেশগুলোর মধ্যে বৈষম্য করে তাহলে বিশ্ব জনমত তা সহ্য করবে না। সংবাদ এবারে থাকছে চট্টগ্রাম প্রসঙ্গ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কাজে নিয়োজিত কন্টেইনার টার্মিনাল NCTর শ্রমিকরা। এসব শ্রমিককে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন বন্দরের বাথ অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেড। বন্দরের CCT ইয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ জাফর আলম। সে সময় উপস্থিত ছিলেন সাইফ পাওয়ার টেকের চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন তানভীর হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার তাফসির, ব্যবস্থাপক রেজাউল করিম এবং অন্যরা। জাহাজের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে থাকা লেইজিং বিভাগ এবং ডেলিভারি বিভাগের 2000 অস্থায়ী শ্রমিককে চাল, ডাল, আলু, লবণ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহী বিভিন্ন রোগ থেকে নগরবাসীকে সুরক্ষায় বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বহদ্দরহাট পুলিশ বক্স এলাকায় ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন সিটি মেয়র A.জ.ম নাসির উদ্দিন। সে সময় মেয়র নগরবাসীর সহায়তা চেয়ে বলেন, এডিস মশা নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি নগরবাসীকে বাড়ির ছাদে এবং আঙিনায় যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। এরই মধ্যে মশা নিধনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন 150টি নতুন হ্যান্ড স্প্রে মেশিন কিনেছে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বোরো ফসলের জন্য উপকরণ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন রংপুরের কৃষকেরা। এমন সংকটময় সময়ে কৃষি উপকরণের সঠিক সরবরাহ এবং বাজার মূল্য ঠিক রাখতে সরকারের মনিটরিং আরও জোরদার করার দাবিও জানিয়েছেন তারা। রংপুর থেকে মেরিনা লাভলি রিপোর্ট। রংপুরে গ্রামের মাঠে মাঠে কৃষকের তেমন ব্যস্ততা আর চোখে পড়ছে না। করোনা ভাইরাসের আতঙ্কে কৃষক খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন তারা বলছেন, সার, বীজ ও সেচের জ্বালানি সহ বিভিন্ন উপকরণ আর তাদের নাগালে নেই। ভাইরাসের জন্য সারের একটু সংকট হয়েছে, সরকার সারের জন্য একটু ব্যবস্থা করে দেয় কৃষকের জন্য। যদি আমাদের যোগাযোগ মাধ্যমটা সার, কীটনাশক, ঔষধ ইত্যাদি ইত্যাদি সরবরাহ ভালো থাকে, তাহলে আমরা কিন্তু কৃষি পর্যায়ে কৃষকেরা অনেক দূর এগিয়ে যাবে। যদি সার ওষুধ আমরা ঠিক মতো না পাই তাহলে উৎপাদন করবো কোথা থেকে? আমরা যে জমিতে পানি দিব, সেচের ব্যবস্থায় সমস্যা। যেহেতু কৃষি বান্ধব এলাকা, এটা আমাদের কলকারখানা নেই, এখানে একটি বাড়তি নজর দেওয়া উচিত। আলু উত্তোলনের পর সেচ নির্ভর বোরোই কৃষকের প্রধান ফসল। যান চলাচল সীমিত করায় এবং অনেক পাম্প বন্ধ হয়ে যাওয়ায় সেচ সমস্যায় পড়েছেন অনেকে। উপজেলা, ব্লক পর্যায়ে সকল কর্মকর্তা কৃষকদের পাশে থেকে আমরা এই করোনা প্রতিরোধের পাশাপাশি আমাদের খাদ্য উৎপাদনের জন্য কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, এই কথাটুকু আমরা সবসময় সজাগ এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই পরিস্থিতির সুযোগে অসাধু ব্যবসায়ীরা উপকরণ নিয়ে ফায়দা লুটতে পারে আশঙ্কা করছেন কৃষক। অবশ্য কৃষি বিভাগের দাবি, সব দিকেই সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী, খালবিল সহ সকল প্রকার জলাশয় রক্ষায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবার ছবি সহ ডাটাবেস তৈরি করা হচ্ছে। এতে খুব সহজেই অবৈধ দখলদারদের চিহ্নিত করে জলাশয়গুলো পুনরুদ্ধার করা যাবে বলে আশা করছে প্রশাসন। আর পরিবেশবাদীরা বলছেন এই উদ্যোগ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। খুলনা জেলার নদী, খাল সহ সরকারি জলাশয়গুলোর ছবি সহ ডাটাবেস তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এতে থাকছে স্থাপনা এবং অবৈধ দখলদারদের তালিকা। বিস্তর তথ্য উপাত্ত থাকায় সহজেই এসব জলাশয় অবৈধ দখল মুক্ত করে সীমানা নির্ধারণ করা যাবে, শাস্তি দেওয়া যাবে অবৈধ দখলদারদের। আর স্থায়ীভাবে রেকর্ড সংগ্রহ করায় প্রকৃত ভূমি মালিকরাও উপকার পাবেন। প্রচুর সরকারি সম্পত্তি অবৈধ দখলে আছে, মূলত সেইখান থেকে আমাদের কাছে এই আইডিয়াটা এসেছে যে আমরা যদি সরকারি এই সম্পত্তিগুলোর স্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তিগুলোর যা ডাটাবেস, ছবি সহ ডাটাবেস তৈরি করতে পারি, তাহলে আমরা খুব সহজেই যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো। অনেক সময় অবৈধ দখলদার নদী, নালা, খাল, জলাশয় এবং জলমগ্ন দখল করে আমরা সীমানাগুলি আইডেন্টিফাই করা সম্ভব হয় না। যেহেতু এটা ডিজিটালাইজ সার্ভে করে করা হয়েছে, সুতরাং আমরা মনে করি নদীর এবং প্রকৃতির স্বাভাবিক জীবন রক্ষা সম্ভব হবে এবং অবৈধ দখলদারকে আইনের আয়ত্তে আনতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে। পরিবেশবাদীরা বলছেন এসব উদ্যোগে নদী, খাল সহ সব জলাশয় সুরক্ষা করা গেলে পরিযায়ী পাখি এবং দেশীয় মাছের অভয়ারণ্যে পরিণত হবে খুলনা। যদি সেই পরিকল্পনার কিয়দাংশ বাস্তবায়িত হয়, তাহলে এটি হতে পারে খুলনা একটি মডেল জেলা এবং এটি সারা দেশের জন্য একটি অনুসরণীয়, অনুকরণীয় কাজ হতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন খুলনার এই উদ্যোগকে মডেল হিসেবে নিয়ে সারা দেশে ছবি সহ ডাটাবেস তৈরি করা গেলে নদী, খাল এবং পরিবেশ রক্ষা সহজ হবে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জাপানে মার্চ মাসে মোট 740টি প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে, যার মধ্যে 12টি করোনা ভাইরাসের ধাক্কায়। সব মিলিয়ে এই মহামারীতে 20টি প্রতিষ্ঠান দেউলিয়া হলো। আরও 25টি প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষণার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। গত 7 মাস ধরেই জাপানে দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংবাদে আবারও সময় হয়ে গেল অশোক লিল্যান্ড ইফাদতস বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পূর্ণাঙ্গ লকডাউনে বেশ কয়েকটি জেলা, বাড়ি থেকে অফিস করছেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ সরকারি কর্মকর্তারা।
বা করোনা ভাইরাস এখন সারা পৃথিবীতে একটি আতঙ্কের নাম। প্রায় লক্ষাধিক মানুষ এই সারা পৃথিবীতে আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। কিন্তু তাই বলে আতঙ্কিত হলে চলবে না, প্যানিক করা যাবে না, হতে হবে সচেতন, হতে হবে প্রস্তুত। আর কিভাবে সচেতন হওয়া যায় তা নিয়ে আজকের ভিডিওটি। নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে। বাট ওয়েট, এত তাড়াহুড়া করলে হবে না। অনেক সময় নিয়ে আপনার হাতের তালু, হাতের পিছনের অংশ, আঙ্গুলের ভাঁজে, নখে এবং কবজিতে ভালো মতো পরিষ্কার করতে হবে। করেন ভাই? করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন যে কোনো ধরনের মিটিং, উৎসব, কনসার্ট বা যে কোনো ধরনের জনসমাগমকে এড়িয়ে চলুন। ইনফ্যাক্ট এই সময় এই ধরনের জনসমাগম আয়োজন থেকেই বিরত থাকুন। দ্যাটস বেটার। হাঁচি বা কাশি দেওয়ার সময় পরিষ্কার রুমাল বা টিস্যু দিয়ে মুখ চেপে ধরতে হবে। যদি হাতের কাছে রুমাল বা টিস্যু না থাকে তাহলে বাহুর ভাঁজে এভাবে করে মুখ চেপে ধরতে হবে। সকলের ব্যক্তিগত স্পেস সম্পর্কে সচেতন হন, কাউকে তার অনুমতি ব্যতীত স্পর্শ করা থেকে বিরত থাকুন। সকলের সঙ্গে কমপক্ষে 1 মিটার বা 3 ফুট দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, আপনার সচেতনতা শুধুমাত্র আপনাকেই না, আপনার কাছের মানুষকেও করোনা সংক্রমণ থেকে নিরাপদ রাখবে। আপনার সচেতনতায় বাড়বে সুরক্ষা। সুপার ভাই, কি হচ্ছে? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন হাত ধুয়ে চলি। হাঁচি কাশি এলে যেন মুখ থাকে ঢাকা, রাস্তায় কফ থুতু একদম না। করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে, আমি যেন কোয়ারেন্টাইন। বিরতির পর ফিরে এলাম আরও একবার চ্যানেল আই সংবাদে। করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় দেশের বেশ কয়েকটি জেলা লকডাউন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসন। নারায়ণগঞ্জ, নরসিংদী, জামালপুর এবং চট্টগ্রাম ঘুরে লকডাউন হওয়া এলাকার চিত্র তুলে ধরেছেন জেলা প্রতিনিধিরা। আদিল আহমেদের রিপোর্ট। নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ কয়েকজন সরকারি কর্মকর্তা নিজ নিজ বাসা থেকেই কাজ করছেন। জেলার কোথাও কোথাও মানুষের চলাচল কম হলেও অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ কয়েকজন কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে খবর বেরিয়েছে, কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা আমাদের জানিয়েছেন যে পরীক্ষা করার পর জেলা প্রশাসকের ফলাফল নেগেটিভ এসেছে, তিনি সুস্থ আছেন। এবং পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে তারা সম্পূর্ণ সুস্থ আছেন, কিন্তু তারা সকলেই সতর্কতা বজায় রেখে কাজ করছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে। পর্যটন নগরী কক্সবাজার লকডাউন ঘোষণার পর শুনশান নীরবতা সমুদ্র সৈকত সহ পুরো জেলায়। পর্যটন নগরী কক্সবাজার ছাড়াও কক্সবাজারের আশপাশের যে 8টি উপজেলা, সেই 8টি উপজেলাতেও লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে আপনারা জানেন কক্সবাজারে প্রায় 11 লাখ রোহিঙ্গার বসবাস। উকিয়া এবং টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্পে এসব রোহিঙ্গারা বসবাস করছেন। সেই 34টি রোহিঙ্গা ক্যাম্পও লকডাউন করা হয়েছে বলে বা এই লকডাউনের আওতা রয়েছে বলে শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার জনাব শামসুদ্দোজা নয়ন আমাদেরকে জানিয়েছেন। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জামালপুরে 2 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। তাদের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও মেলান্দা ঘোষেরপাড়া ইউনিয়নের ঢাকা ফেরত একজনকে করোনা উপসর্গ পাওয়ায় তাদেরকে আইসোলেশন নেওয়া হয়। জেলা 2 জনকে করোনা রোগী শনাক্ত হয়। জেলা জুড়ে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেছে অভ্যন্তরীণ করোনা ভাইরাস সংক্রমণ রোধ কমিটি। জেলার সাথে সব জেলার আন্তঃযোগাযোগ বন্ধ করেছেন জেলা প্রশাসক। নরসিংদীকে লকডাউন ঘোষণা করেছে দেশের অভ্যন্তরে করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটি সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন। গতকাল বিকেলে কিন্তু জেলা কমিটির একটি মিটিং থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পর গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশটা জারি করা হয় এবং এই আদেশে উল্লেখ করা থাকে যে এই আদেশ পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই লকডাউন অব্যাহত থাকবে। আদিল আহমেদ শান, চ্যানেল আই। লকডাউন হওয়া ভারতের বিভিন্ন স্থানে আটকা পড়া বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন।
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ফেরত এসব যাত্রীদের 14 দিনের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। সাজেদুর রহমানের তথ্য ভিডিও চিত্রে মাসরুর শাকিলের রিপোর্ট। গত 22 মার্চ থেকে লকডাউন ঘোষণা করে ভারত। সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভারতে চিকিৎসা ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কাজে যাওয়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারছিলেন না। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশে ফিরতে শুরু করেছেন তারা। বুধবার বিকেলে 50 জন সহ গত 3 দিনে 148 জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। যাত্রীদের জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রে 12 জন, বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে 133 জন, মনিরামপুর উপজেলা কোয়ারেন্টাইন সেন্টারে 1 জন ও যশোর কোয়ারেন্টাইন কেন্দ্রে 2 জনকে রাখা হয়েছে। 13 জন রোগী আমাদের আইসোলেশনে আছে, তাদের নমুনা পাঠানো হয়েছে, এখনো কোনো রিপোর্ট আসেনি। এখানে যেটা রোগী ছিল তারা ডাক্তার না আসার কারণে চলে গেছে। আমরা তো সেবা দেওয়ার জন্য বসে আছি, কিন্তু এখানে কিছু কোয়ারেন্টাইনে রোগী এসছে, এই রোগী আসার কারণে রোগীরা কেউ থাকতে চাচ্ছে না, ওরা চলে যাচ্ছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন সেন্টারে ভারত ফেরত 12 জন রোগী রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনে যে প্যাসেঞ্জারগুলো ইন্ডিয়াতে আসছেন ওনাদেরকে আমরা হসপিটালে রাখার পরই এই গুজবটা আসলে ছড়াইছে যে করোনা রোগী ভর্তি হয়ে গেছে। আসলে তো ওনারা তো করোনা রোগী না, ঠিক আছে। প্লাস আমরা স্যাম্পল কালেকশন করে আমরা ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছি 4 জন স্যাম্পল, আর যারা আছেন 8 জন তাদেরও স্যাম্পল কালেকশন করে আমরা ঢাকাতে পাঠাবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ভারত থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ভারত থেকে যে সমস্ত বাংলাদেশি যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা মোতাবেক আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখছি। তবে কোয়ারেন্টাইন এলাকাগুলোকে ঘিরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। মাসরুর শাকিল, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম করোনাকালীন সময়ে মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। রাজশাহীর বাঘা উপজেলায় 500 পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। তার পক্ষ থেকে পরিবারগুলোকে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। বিদ্যা সিনহা মিম 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার হয়েছিলেন। করোনা ভাইরাস মোকাবেলায় র্যাবকে 15,000 মাস্ক এবং 2,000 ব্যাগ খাদ্য সামগ্রী সরবরাহ করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের কাছে এই সামগ্রী তুলে দেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। যার যা সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে একে অন্য অপরের সাহায্য করো, যেটা আমাদের ইসলামেও আছে। সুতরাং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ওই আহ্বানে সাড়া দিয়া আমরা ইতিমধ্যেই কিছু কাজ করছি এবং আমাদের কাজ ইনশাল্লাহ অব্যাহত থাকবে। দুর্যোগের সময় আমাদের সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি, সকল শ্রেণী পেশার মানুষ এবং রাষ্ট্র সরকারকে সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতাম। ভোলার লালমোহনের নয়ানী গ্রাম সহ আশেপাশের আরো কয়েকটি গ্রামে ত্রাণ বিতরণ করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি নিজে 500 ঘরে ত্রাণ পৌঁছে দেন। এ সময় গ্রামবাসীর উদ্দেশ্যে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে সবাইকে ঘরে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় সকলের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে লালমোহন ও তজুমুদ্দিনে 100 স্বেচ্ছাসেবক কাজ করছেন। এদিকে করোনা মোকাবেলায় দায়িত্বরত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই বিতরণ করেছে এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রায় 2000 পিপিই সরবরাহ করা হয়েছে। সিএমপি পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের কাছে পিপিই হস্তান্তর করেন এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আকিজউদ্দিন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ, উপকমিশনার আমির জাফর এবং এস আলম গ্রুপের সিনিয়র অফিসার আশিস কুমার নাথ উপস্থিত ছিলেন। ভাষা সৈনিক ও জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ আজ রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং বিচারপতি মোহাম্মদ ইব্রাহিমের কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। 52 ভাষা আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক পুত্র বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, এক কন্যা ডাক্তার রাইনা আহমেদ, জামাতা ব্যারিস্টার আনাতুল ফাতেহ এবং 3 নাতি-নাতনি রেখে গেছেন। সংবাদে আবারও নিচ্ছে অশোক লীলা রিফাত অটোস বিরতি। বিরতির পর খেলার খবরে থাকছে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকিতে জুনের বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ স্থগিত, দুদেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত।